Hello everyone, we're going to start solving May 2019 question paper unit 1. So let's start with the first MCQ. The প্রথম MCQ তে আমাদের কি বলতেছে that quantities in physics are classified as either vectors or scalars. Which of the following units could only be used for a scalar quantity? So এখান থেকে এমন একটা ইউনিট আমাদের চুজ করতে হবে যে ইউনিটটা শুধু স্কেলার কোয়ান্টিটির জন্য ইউজ করব, ওই ইউনিট আবার ভেক্টর কোয়ান্টিটির জন্য ইউজ করা যাবে না। অপশন এ তে আমরা কি দেখতে পারতেছি যে ফার্স্ট যেটা আছে দিস ইজ ফর মিটার্স পার সেকেন্ডসটা হচ্ছে স্পিডের জন্য ইউজ করতে পারবো অ্যান্ড ভেলোসিটির জন্য ইউজ করতে পারবো। স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো আমরা এটা আমাদের অপশন হতে পারবে না, কেন? আমাদের বলা হয়েছে অনলি স্কেলার কোয়ান্টিটির জন্য। অপশন বিটা হচ্ছে আমাদের এক্সেলারেশন। এক্সেলারেশনটি কি একটা ভেক্টর কোয়ান্টিটি, সো অপশন বিটাও হবে না। অপশন সিটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এসআই বেস ইউনিট অফ ফোর্স। এই জিনিসটা কিভাবে আস্তে আস্তে দেখি একটু। অ্যাজ এফ ইজ ইকুয়ালস টু ম্যাস টাইমস এক্সেলারেশন, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটনস, এটাকে আমরা এসআই ইউনিট বলি। ম্যাসের ইউনিট হচ্ছে কেজি অ্যান্ড অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। So 1 Newton is also written as 1 kg meter per second square, and force is a vector quantity, so force ও হবে না। Option D is density, and density is actually a scalar quantity. So এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে হচ্ছে D। এখন কোয়েশ্চেন 2। ইন কেস অফ কোয়েশ্চেন 2 আমাদের বলা হয়েছে যে একটা একটা হচ্ছে রকেট যেটা হচ্ছে আর্থের অ্যাটমসফিয়ারের উপরে চলে গেছে, ওয়ান্স ইন অরবিট অ্যাবভ দি আর্থস অ্যাটমসফিয়ার, এখন অরবিট করতেছে আর্থের অ্যাটমসফিয়ারের বাইরে। তার কি করা হচ্ছে, তার হচ্ছে স্পেস রকেটটাকে, তার ইঞ্জিনটাকে বন্ধ করে দিয়েছে। এখন বন্ধ করে দিল, আমি বুঝলাম যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, which law of the table correctly states the resultant motion of the rocket and the law explaining this motion? এখন আমাদের কি বলা হয়েছে, যেহেতু তোমার ইঞ্জিনটা বন্ধ করে দিয়েছে রকেটের, এখন কি করতেছে রকেটটা এভাবে করে অরবিট করতেছে আর্থের ক্রসে। সো নাও হোয়াটস হ্যাপেনিং ইন দিস কেস, এখন রকেটটা যেহেতু মুভ করতেছে, অলরাইট, অ্যাজ দি রকেট ইজ মুভিং, তো ওর জিনিসটা কি হবে একটু বুঝা ট্রাই করি। যদি এভাবে অরবিট করে রকেটটা, রকেটটা যদি এই লোকেশনে থাকে তার ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশনে, এই লোকেশনে যদি থাকে তার ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশনে, এই লোকেশনে থাকলে তার ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশনে, এখানে থাকলে ভেলোসিটি হচ্ছে এই ডিরেকশনে। So in every case, the direction of velocity is changing. So we must have a change in velocity. So by default, আমার অ্যান্সারটা কি, A and B বাদ হয়ে যাবে, অ্যান্সার C হবে or D হবে, right? So change in velocity সাথে নিউটনের কোন লটা রেফার হয়? নিউটনসের সেকেন্ড লটা রেফার হয়। So আমার অপশনটা হচ্ছে C। এখন যদি নিউটনের ল যদি দেখতে হয়, নিউটনস ফার্স্ট ল কি নিয়ে কথা বলতেছিল? নিউটনস ফার্স্ট ল টকড অ্যাবাউট ব্যালেন্সড ফোর্সেস, যেখানে হচ্ছে নিউটনস ফার্স্ট ল টকস অ্যাবাউট ব্যালেন্সড ফোর্সেস, যেখানে হচ্ছে তোমার অবজেক্ট রেস্টে থাকবে অর কনস্ট্যান্ট স্পিডে মুভ করবে অর কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। নিউটন সেকেন্ড ল কি বলতেছিল আমাদের? নিউটন সেকেন্ড ল বলতেছিল আনব্যালেন্সড ফোর্সেস, এটার মানে হচ্ছে অবজেক্টটা হয়তো এক্সেলারেট করবে অর ডিসেলারেট করবে, সো অবজেক্টটা কনস্ট্যান্ট স্পিডে থাকবে না, রেস্টেও থাকবে না। নিউটন থার্ড ল আমাদের কি বলতেছিল? নিউটন থার্ড ল আমাদের বলেছে হচ্ছে যে অ্যাকশন রিয়াকশন ফোর্স, যে every action has an equal and opposite reaction, action and reaction force, বাট এখন এই কেসটাতে কি হচ্ছে আমাদের অ্যাকশন রিয়াকশন ফোর্সের কেসে we are talking about two objects, বাট এখানে আমাদের কি হচ্ছে, আমরা যেহেতু শুধু রকেটের কথা বলতেছি, আমরা নিউটনস লয়ের ব্যাপারে থার্ড লয়ের ব্যাপারে বলছি না, উই আর অনলি টকিং অ্যাবাউট নিউটন সেকেন্ড ল। সো যেহেতু সে অরবিট করতেছে, তার প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন অফ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, আর যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিরেকশন চেঞ্জ হলে ভেলোসিটিও চেঞ্জ হবে, সো হেন্স উই আর গেটিং চেঞ্জ ইন ভেলোসিটি। অলরাইট, নাও ফর কোয়েশ্চেন 3, এখন আমাদের জিনিসটা বুঝতে হবে যে এই বলটা হচ্ছে ফ্লোট করতেছে,
So as this ball is floating over here, so যখনই whenever you're going to read about something is floating, তোমার ফার্স্ট মাথায় কি আসতে হবে? Weight is equals to upthrust. This is the first thing that should come in your mind. But এখন যে float করতেছে, কতটুকু হচ্ছে সে পানির নিচে আছে? Half of its volume is beneath the surface of the water. So এখন আমরা কি জানি? Weight is equals to upthrust and weight এর ভ্যালু ছিল 2.5. So we can simply write 2.5 newtons. এখন এটা বুঝতে হবে, হাফ অফ দি পোর্শন যদি পানির নিচে থাকে, বলের উপরে আপথ্রাস্টটা কত? 2.5. সো দিস ইজ হাফ অফ দি বল বিন আন্ডার দি ওয়াটার। অর্ধেক পোর্শন, হাফ অফ দি বল যদি পানির নিচে থাকে, আপথ্রাস্ট পাবা তুমি 2.5। ওকে, এখন জিনিসটা একটু বোঝা ট্রাই করি, যে তোমাকে এখন বলেছে কতটুকু এফ দিতে হবে আমার, কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে ফর দি বল টু কমপ্লিটলি সাবমার্জড, for the ball to completely submerged in water. এখন হাফ পোর্শন, রাইট? হাফ পোর্শনের জন্য আপথ্রাস্ট কত পাচ্ছি আমি? 2.5 পাচ্ছি। ওকে, এখন আমি তো আপথ্রাস্টের ফর্মুলা যদি লিখতে চাই, রো ভি জি। তো ডেন্সিটি অফ ওয়াটার সেম থাকতেছে, জি তো সেমই থাকতেছে। সো আপথ্রাস্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম, রাইট? এখন যখন হাফ পোর্শন ছিল, when the ball was half portion আর কি পানির নিচে ছিল, আপথ্রাস্ট ছিল হচ্ছে কত? 2.5। এখন যদি আমি কমপ্লিটলি বলটাকে সাবমার্জ করতে চাই পানিতে, তো পোর্শনটা কি হবে? টুয়াইস হয়ে যাবে। তো হাফ থেকে এখন কমপ্লিট ভলিউমটা যদি আমি পানির নিচে দিতে চাই, কি হচ্ছে? আগে হাফের জন্য আপথ্রাস্ট কত ছিল আমাদের? 2.5 ছিল, রাইট? আপথ্রাস্ট ওয়াজ 2.5। এখন যদি আমি ভলিউমটাকে কমপ্লিটলি, যদি আমি বলটাকে কমপ্লিটলি সাবমার্জ করতে চাই, তখন কি করতে হবে? আমার পুরোপুরি ভলিউমটা পানির নিচে দিতে হবে। সো ভি বাই টু ইন্টু টু, এখানে 2.5 এর সাথে কি হবে? ইন্টু টু, রাইট? সো আমি এখন আপথ্রাস্ট কত পাবো? আপথ্রাস্ট পাবো হচ্ছে 5 নিউটনস। এখন যদি আমি হচ্ছে এখানে একটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, যদি আমি জাস্ট ফোর্সেস গুলাকে লেবেল করি, তখন কি আসবে? ওয়েট প্লাস এফ ইজ ইকুয়ালস টু আপথ্রাস্ট। আমি যদি এফটাকে সাবজেক্ট করি, আপথ্রাস্ট মাইনাস ওয়েট। আপথ্রাস্ট এখন কত? যেহেতু কমপ্লিটলি সাবমার্জ হয়ে আছে, আপথ্রাস্ট হচ্ছে 5, ওয়েট তো আগে থেকে 2.5 ছিল। সো এফ এর ভ্যালুটা কত? এফ এর ভ্যালু হচ্ছে 2.5 নিউটনস। সো অ্যান্সার ইজ বি। তো এখন একটা জিনিস বুঝতে হবে, এখানে যে নাম্বারসগুলো দেওয়া, এই নাম্বারগুলো ইজ অ্যাকচুয়ালি কত পোর্শন অফ বল অর স্ফিয়ারটা পানির নিচে আছে, কত পোর্শন অফ দি বল ইজ আন্ডার দি ওয়াটার। তো এটা 1 মানে কি? দি বল ইজ কমপ্লিটলি সাবমার্জড। এটা কি অর্ধেকটা সাবমার্জড হয়ে আছে? এটা কি 1/4 সাবমার্জড হয়ে আছে? সো এটা জিনিসটা কি? পোর্শনটা হচ্ছে কতটুকু বল পানির নিচে সাবমার্জ হয়ে আছে। And by this we can find f এর value 2.5. For question 4, this is a simple question for projectile motion. তো আমরা এখন এখানে কি করতে পারি? তো আমাদের বলা হচ্ছে, দেখো, horizontal velocity to 1.2 meter per second. So we have horizontal velocity 1.2 meter per second. Then what do we have? Time হচ্ছে, time of flight হচ্ছে আমাদের 0.9 seconds. আমাকে simply s বের করতে বলছে। s টা actually হচ্ছে range or horizontal displacement, right? Okay. So the formula stands: horizontal velocity is equals to range divided by time of flight. এখন যদি আমি রেঞ্জটাকে সাবজেক্ট করি, ইটস এ সিম্পল কোয়েশ্চেন, ভিএইচ ইন্টু টি পেয়ে যাবো। এটা হচ্ছে 1.2 over 0.9. So the answer is B. So it was pretty simple. In case of question 5, এখন দেখো, এই কোয়েশ্চেনটার মধ্যে বলতেছে, we have a beaker in which এখানে স্যান্ড আছে, এখান থেকে স্যান্ড পার্টিকলস আর কি নিচে পড়তেছে। নিচে পড়ে এই বিকারের একদম নিচে হচ্ছে, এই বিকারের নিচে একদম সেটেল হয়ে যাচ্ছে। এখন কোনটার জন্য কি হচ্ছে? তো কোয়েশ্চেনটা আমাকে বলেছে যে ডিক্রিজ ইন টাইম টেকেন, এখান থেকে কোন জিনিসটা হলে ডিক্রিজ ইন টাইম টেকেন মানে কি? স্যান্ড পার্টিকলসটা তাড়াতাড়ি সারফেসে রিচ করবে, তাড়াতাড়ি একদম নিচে রিচ করবে আর কি, বটম অফ দি বিকার রিচ করবে। এখন অপশনটা দেখি, এখানে কি বললো? স্মল পার্টিকলস অফ স্যান্ড। আচ্ছা, এখন if you're talking about small particles of sand, তার মানে কি? পার্টিকলের রেডিয়াসটা হচ্ছে স্মল, তাই না? এখন যদি পার্টিকলের রেডিয়াসটা স্মল হয়, তখন কি হবে? তার এরিয়া স্মল হবে, ভলিউম স্মল হবে,
এখন যদি রেডিয়াস স্মল হয়, এরিয়া স্মল হবে, তারপর হচ্ছে ভলিউমও স্মল হবে। আর যদি ভলিউমও স্মল হয়, তার ম্যাস অ্যান্ড ওয়েট এটাও কম থাকবে। And mass and weight যদি কম থাকে, it will require small amount of drag force to be balanced. So যে terminal velocity সে reach করবে, it will have a small terminal velocity. আর যদি terminal velocity অল্প থাকে, যদি terminal velocity অল্প থাকে, it will move slowly. আর যদি slowly move করে, time বেশি লাগবে। বাট আমাকে কোয়েশ্চেনে কি বলা হয়েছে? ডিক্রিজ ইন টাইম। সো ফার্স্ট অপশনটা হবে না। পরেরটা যদি দেখি, লোয়ার টেম্পারেচার অফ সি ওয়াটার। যদি লোয়ার টেম্পারেচার অফ সি ওয়াটার থাকে, তার পানির ভিসকসিটি কি হবে? বেশি হবে। আর পানির ভিসকসিটি বেশি হওয়া মানে কি রেজিস্ট্যান্স টু ফ্লো বেশি। তো ওই স্যান্ড পার্টিকেলগুলো অত স্পিডে ফ্লো করতে পারবে না, বিকজ অফ রেজিস্ট্যান্স টু ফ্লোটা বেশি ছিল। তো তখনও সময় লাগবে রিচ করতে নিচে, তো তাদের স্পিডটা কম হবে। সো ডিটা হবে না অপশন। সি কি দাবা? স্মলার টার্মিনাল ভেলোসিটি। যদি স্লোলি মুভ করে, সময় তো বেশি লাগবে। যদি স্লোলি মুভ করে, টাইম তো বেশি লাগবে। বাট কোয়েশ্চেনে আমাকে বলছে বেশি সময় লাগবে না, অল্প সময় লাগতে হবে, ডিক্রিজ ইন টাইম। সো ডি দেখো, ডিতে কি বললো? লোয়ার ভিসকসিটি অফ সি ওয়াটার। যদি লোয়ার ভিসকসিটি অফ সি ওয়াটার বলে, তার মানে ভিসকসিটি যদি কম হয়, আমার কি হবে? রেজিস্ট্যান্স টু ফ্লো কম, অ্যান্ড ভেলোসিটি কি হতে পারে? ভেলোসিটি বেশি হতে পারে। আর যদি ভেলোসিটি বেশি হয়, ওই ডিস্টেন্সটা ট্রাভেল করতে অল্প সময় লাগবে। সো অ্যান্সার ইজ ডি। কোয়েশ্চেন 6। এখন এখানে কি বলা হচ্ছে দেখো, ইন দিস কোয়েশ্চেন আমাকে বলা হয়েছে যে এমন একটা গ্রাফ চুজ করতে যার ইলাস্টিক লিমিটটা হচ্ছে কম, বাট প্লাস্টিক ডিফর্মেশন রিজিয়নটা হচ্ছে বেশি। তো ফার্স্টে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইলাস্টিক লিমিটটা কি জানি ছিল। ইলাস্টিক লিমিট ছিল হচ্ছে ফোর্স বিয়ন্ড উইচ, force or stress beyond which the object will not return to its original shape even when force acting on it is removed. তার মানে ইলাস্টিক লিমিট রিজিয়নটা হচ্ছে এক্স্যাক্টলি লিমিট অফ প্রপোর্শনালিটির পরের যে রিজিয়নটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক লিমিট, রাইট? লিমিট অফ প্রপোর্শনালিটির পরের রিজিয়নটাই হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট। এখন এখানে একটু দেখি, if you want to see this here, এখানে দেখে কি হচ্ছে, সেটা স্ট্রেইট এভাবে যাচ্ছে, এইভাবে গেল, এইভাবে গেল। সো নাম্বার এ বি সি ডি আছে। এখন এটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেপ, কেন? তার ইয়াংস মডুলাস সবচেয়ে বেশি। তো সে এইখানে গিয়ে হচ্ছে ইলাস্টিক লিমিটে রিচ করতেছে, যেখানে কার্ভ হওয়া শুরু করলো। বিটা হচ্ছে আবার এখানে ইলাস্টিক লিমিট রিচ করতেছে। সি হচ্ছে এইখানে ইলাস্টিক লিমিট রিচ করতেছে। ডি আবার এই যে এইখানে হচ্ছে ইলাস্টিক লিমিট রিচ করতেছে। তো সবচাইতে অল্প ইলাস্টিক লিমিটটা কার? সি এর হচ্ছে সবচেয়ে অল্প ইলাস্টিক লিমিট। কেন? এই যে এটা। আবার ইলাস্টিক লিমিট হচ্ছে এখানে এটার, এটা ইলাস্টিক লিমিট হচ্ছে এখানে এটা, রাইট? আচ্ছা, তো এখন লার্জ প্লাস্টিক ডিফর্মেশন কি দেখো, এই এইখানে পার্মানেন্ট ডিফর্মেশনটা সি এর সবচেয়ে বেশি, ডি এরটা তো শুরুই হলো অলমোস্ট, এ এরটা বি এরটাও কম। সো আমাদের অ্যান্সার হচ্ছে সি, যা আগের থেকে দেওয়া ছিল। অ্যান্সারটা হচ্ছে আমাদের সি, বিকজ সি কেন? সি হ্যাজ দি লোয়েস্ট ইলাস্টিক লিমিট বাট দি লার্জেস্ট প্লাস্টিক ডিফর্মেশন। এই কোয়েশ্চেনের মধ্যে আমাকে বলা হয়েছে যে মিনিমাম আউটপুট পাওয়ার ইন ওয়াটস বের করতে, পাম্প থেকে একটা পাম্প থেকে পানি বের হচ্ছে আর কি। সো হোয়াট ইজ দি ফর্মুলা অফ পাওয়ার? ইট ইজ এনার্জি ওভার টাইম। আচ্ছা, এখন পাম্প থেকে যখনই নজল থেকে পানিটা বের হচ্ছে, দ্যাট এনার্জি is what type of energy? It is basically kinetic energy. So I can simply write half mv square divided by t, right? So this can be rewritten as mv square
বাই 2t। ওকে, এখন দেখো এভাবে কেন লিখছি আমরা। এখানে আমাকে বলা হয়েছে 200 গ্রামস অফ ওয়াটার ইজেক্ট হচ্ছে, বাট ওইটা একটা টাইমের রেসপেক্টে দেওয়া, দ্যাট ইজ গিভেন উইথ রেসপেক্ট টু টাইম। সো এত গ্রামস অফ ওয়াটার 1 সেকেন্ডে ইজেক্ট হচ্ছে। তো তার মানে হচ্ছে আমাকে যে এইখানে এই ইনফরমেশনটা দেওয়া, ম্যাথ অ্যান্ড টাইমটা অলরেডি দেওয়া। সো ইটস বেসিকলি 200 গ্রামস পার সেকেন্ড। আমি যদি এটাকে এখন এখানে ইনপুট দিই, কি আসবে? 200 ইন্টু 10⁻³ ইন্টু আমাদের ভেলোসিটি কত ছিল? 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু পার সেকেন্ড যেহেতু বলা ছিল, দ্যাট ইজ 1। So it's 0.2 into 3 square divided by 2. So the answer is B. Okay. এখানে জাস্ট মনে রাখতে হবে আমাদের হচ্ছে যে ম্যাথসটা দেওয়া ছিল, ওই ম্যাথসটা হচ্ছে টাইমের রেসপেক্টে দেওয়া ছিল। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা এখানে আবার m/t ডিরেক্টলি লিখতে পারছি। ইন দিস কোয়েশ্চেন এখানে হচ্ছে একটা রকেট উপরে লঞ্চ হচ্ছে। দিস ইজ আ মডেল রকেট অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে আর্থের বাইরে এখনো যায়নি, এটা আর্থের মধ্যেই আছে। তার মানে যদি রকেটের ফুয়েলটা রান আউট হয়ে যায় ডিউ টু গ্র্যাভিটি, ইট উইল এগেইন ফল ডাউন। এটা আমাদের এখানে বলাও আছে। আর আবার এখানে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত ফুয়েল ছিল রকেটটা একটা কনস্ট্যান্ট আপওয়ার্ড থ্রাস্ট পাচ্ছিল। এখন যেহেতু ফোর্সটা কনস্ট্যান্ট, তো যেভাবে রকেটটা এক্সেলারেট করতেছে সেটাও কনস্ট্যান্ট। সো দি রকেট ওয়াজ আন্ডারগোয়িং এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। অলরাইট, তো এখন ম্যাক্সিমাম হাইট রিচ করার আগেই রকেটের ফুয়েলটা শেষ হয়ে গিয়েছিল। তো ম্যাক্সিমাম হাইট রিচ কখন করেছে? টাইম টিতে রিচ করেছে। অ্যান্ড ম্যাক্সিমাম হাইট রিচ করার আগেই ফুয়েলের যে রকেটের যে ফুয়েল ছিল সেটা শেষ হয়ে গেছে। সো ইট ডিড নট এক্সেলারেটেড টিল টাইম টি, ওর এক্সেলারেশনের আগে শেষ হয়ে গিয়েছিল বিকজ ফুয়েলটা শেষ হয়ে গেছে। তো অপশনসগুলো দেখি। অপশন এ দেখো, এখানে বলতেছে ইনক্রিজিং অ্যাক্সেলারেশন। এ অ্যান্ড বিতে দুইটাতেই বলতেছে ইনক্রিজিং অ্যাক্সেলারেশন। এখন ইনক্রিজিং অ্যাক্সেলারেশন করলে তো হবে না। ইনক্রিজিং অ্যাক্সেলারেশন কেন না? বিকজ সে তো কনস্ট্যান্টলি একটা ইনক্রিজিং ফোর্স পায়নি, কনস্ট্যান্ট ফোর্স পেয়েছে। আর যদি কনস্ট্যান্ট ফোর্স পায় অ্যাক্সেলারেশনও কনস্ট্যান্ট। সো বাই ডিফল্ট এ অ্যান্ড বি বাদ। তোমার অপশন কি সি হবে আর ডি হবে? সে যেহেতু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন পেয়েছে, তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। সে যখন আবার ফল করা শুরু করেছে সে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনই ফল করবে। ওকে, বাট সি হবে কি ডি হবে এটা বুঝবো কিভাবে? দেখো ডিতে এই অ্যাক্সেলারেশনটা টিল টি পর্যন্ত দেওয়া। দি রকেট ডিড নট এক্সেলারেটেড টিল ইটস ম্যাক্সিমাম হাইট। কেন? ওর ফুয়েল ওর আগে শেষ হয়ে গিয়েছিল। দি রিজন ওয়াই ইট রিচড ম্যাক্সিমাম হাইট ইজ বিকজ অফ ইনার্শিয়া। তো আমার অপশনটা কি হবে? কোনটা কারেক্ট অপশন হবে? দি অ্যান্সার ইজ সি। কেন? ফুয়েলটা আগে শেষ হয়ে গিয়েছিল, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত ওই ফুয়েলটা নিয়ে উপরে যায়নি। ম্যাক্সিমাম হাইট পর্যন্ত ওই ফুয়েলটা নিয়ে উপরে যেতে পারেনি, ওর আগে ফুয়েল শেষ হয়ে গেছে, তো এক্সেলারেশনটা ওর আগে শেষ হয়ে গেছে। So এখানে if you want to write a note on it, we can write fuel burns out before the rocket reached maximum height, but it reached maximum height due to inertia and then it started to fall. Alright. Number 9. So in case of number 9, এখানে bearing though and everything, okay. But you just simply have to draw a head to tail diagram. এখানে তোমাকে final displacement বের করতে বলছে। So এটা কি হবে? এটা এমনে আসবে, head to tail, এমনে যাবে, then start থেকে end আমি just এভাবে মিলাই দিব। So আমি যদি এটাকে figure out করতে পারি, so আমি অপশনগুলো দেখিয়ে বুঝতেছি আমার অপশন হবে বি হবে
or অপশন ডি হবে? একটু ড্র করে দেখাই চলো। হচ্ছে আমার 12 কিলোমিটার which is here, আর এটা হচ্ছে আমার 20 কিলোমিটার্স। হেড টু টেল করে এখানে আমি আবার 20 কিলোমিটার পেলাম, দেন আবার স্টার্ট থেকে এন্ড। সেটা হচ্ছে আমার রেজাল্টেন্টটা, এই পার্টটা। এখন দেখো, ইটস সামথিং লাইক দিস অ্যান্ড দিস, রাইট? বাট এখন এই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কি হবে? হোয়াট ইজ দিস রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট? এখন এই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কি, আর এই ফাইনাল ডিসপ্লেসমেন্টটা কি? ফাইনাল ডিসপ্লেসমেন্ট, it is actually the shortest distance traveled, right? Distance traveled. So এটা তো দেখে মনে হচ্ছে না shortest distance traveled হবে, so the answer is B. Now for question 10, in case of question 10 আমরা কি দেখতে পারতেছি এখানে? So question 10 এর কেসে তুমি যেটা দেখতে পারতেছো সেটা হচ্ছে একটা মানুষ লেফটে দাঁড়িয়ে আছে, মানুষের ওজন হচ্ছে 70 কেজি, ম্যাস হচ্ছে 70 কেজি, আর যেহেতু এখানে একটা লেফট আছে, লেফটটা উপরের দিকে যাচ্ছে, the left is moving upwards from rest, এই যে লেখা এখানে। তো লেফটটা যখন উপরের দিকে যাচ্ছে, তো মানুষ লেফটের ফ্লোরকে কতটুকু দিচ্ছে? 800 নিউটন ফোর্স দিচ্ছে। সো লেফট মানুষকে 800 নিউটন ফোর্স উপরের দিকে দিচ্ছে, মানে হচ্ছে the person is exerting an 800 Newton force on the floor of the left, মানে downwards. So due to Newton's third law, the left will also be exerting an upward force, which is 800 newtons. So simply, the weight of the person is 70 g, and the upward force that the person is feeling is 800. So there is an upward resultant force, so there will be an upward acceleration. ওটার ফর্মুলাই আমাকে বের করতে বলছে, আমি কি লিখবো? 800 minus 70g is equals to mass times acceleration. মাসটা কত ছিল? 70 into a, to 70a. তো এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের সি। তো এখানে সিম্পলি যে জিনিসটা ছিল, ঘুরিয়ে প্যাঁচিয়ে আর কি কোয়েশ্চেনটা করেছে, যে এই লাইনটা পড়ার পর মাথায় কি আসতে হবে? মাথায় নিউটনস থার্ড ল আসতে হবে। দেন মাথায় এটা বুঝতে হবে যে মানুষটা যদি লেফটকে ডাউনওয়ার্ড 800 নিউটন ফোর্স দেয়, লেফট মানুষকে আপওয়ার্ড সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিবে, দ্যাট ইজ 800 নিউটনস। তো মানুষের উপর 800 নিউটনস অ্যাক্ট হচ্ছে, অ্যান্ড তার ওয়েট ছিল 70g, সো 800 মাইনাস 70g করে আমি একটা রেজাল্টেন্ট ফোর্স পাবো, দ্যাট উইল গিভ ইউ মাস টাইমস অ্যাক্সেলারেশন। So in this paper, there are few difficult questions. So let's note them down. There are few difficult questions here. So in my opinion, it's completely based on my opinion. So question 3 is a bit tricky. So you must remember question 3, question 5, question 8. So 3, 5, 8. And if you cannot understand this line, then question 10, you might find question 10 difficult as well. So once you're done with the paper, I will highly recommend you to remember this 4 questions that will help you to revise before your exams. Thank you.